আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। স্মরণীয় নির্বাচন আয়োজনে ইউএনওদের প্রধান উপদেষ্টার নির্দেশ। চলমান রাজনৈতিক বিতর্কে জনগণ বিরক্ত, বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে কাজ করার অঙ্গীকার। পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। 125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। এবং ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। বিদেশে নেয়ার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন ভবনে বুধবার বিকেলে ব্রিফিংয়ে তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এমআর আসাদের রিপোর্ট। বুধবার সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান সিইসি সহ 4 নির্বাচন কমিশনার। প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা। বৈঠক শেষে নির্বাচন ভবনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব। জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে। উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। পরে আরেক ব্রিফিংয়ে ইসি সচিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি। আগামীকাল সন্ধ্যা 6টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অনিয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। ঠিক আছে? ভাষণে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। 300 আসন বিবেচনায় রেখে তফসিল ঘোষিত হবে বলেও উল্লেখ করেন আখতার আহমেদ। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে 300 আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখার মতো নির্বাচন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আগামী নির্বাচনকে নতুন বাংলাদেশের সূচনা লগ্ন উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ কাজে লাগাতে না পারলে জাতি মুখ থুবড়ে পড়বে। বুধবার দুপুরে সারা দেশের ইউএনওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজীব আহমেদের রিপোর্ট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে প্রশাসনের সর্বস্তরেই প্রস্তুতির ডামাঢোল। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় নির্বাচনের প্রস্তুতি বিষয়ক দিক নির্দেশনা দেন তিনি। ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখার মতো নির্বাচন আয়োজনে ইউএনওদের স্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন ডক্টর ইউনূস। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব। বহুকাল পরেও এই অভিজ্ঞতা, স্মৃতি তোমরা অন্যকে জানাবে, তোমরা সে সময় কি করেছিলে। গত 3বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে। সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে। 24-এর অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে ব্যর্থ হলে জাতি মুখ থুবড়ে পড়বে। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। জাতীয় নির্বাচন এবং গণভোট দুই জাতির জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই নির্বাচন যদি আমরা ঠিক মতো করতে পারি গণভোটের মাধ্যমে, তাহলে ওই ভিতটা তৈরি হলো। এটা হলো 100 বছরের জন্য ভিত, আর হলো 5 বছরের জন্য সংসদ। ওটাও গুরুত্বপূর্ণ, কারণ ওদেরও হাত লাগবে। এই গণভোটের যা ফলাফল আসলো সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভূমিকা লাগবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সৃজনশীল চিন্তার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ইউএনওদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অধ্যাপক ইউনূস। বছরের পর বছর রাজীব আহমেদ, মোহনা সংবাদ। বন্ধ করতে হবে।
চলমান রাজনৈতিক বিতর্কে দেশের মানুষ বিরক্ত বলে মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসব বিতর্কের রাজনীতি ছেড়ে সবাইকে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বানও জানান তিনি। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার চতুর্থ দিনের অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে 7 দিনব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় চতুর্থ দিনের কর্মসূচিতে যোগ দেন জেলা উপজেলা পর্যায়ের যুবদল, কৃষক দলের নেতারা। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারাও। এই দেশে জনগণের উন্নয়নের জন্য নতুন নতুন সম্ভাবনাময় কাজকর্ম যত কিছু হয়েছে বাংলাদেশে, সকল কিছুই কিন্তু জিয়া পরিবারের হাত দিয়ে হয়েছে। কিন্তু ওখানে ঘোষণা দিয়েছিলেন, দফা ছিল যে এত দফা করলাম, এই গার্মেন্টসের মধ্যে একটা অংশ, এটা কিন্তু একটা সংস্কার, বিশাল বড় সংস্কার। এই দেশের অর্থনীতি আজকে গার্মেন্টসের উপর নির্ভর করে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে কাজ করবে বিএনপি। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। বলেন, নারীদের শিক্ষিত করার পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দুর্বল পরিবারগুলোকে স্বাবলম্বী করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামী দিনে ইনশাল্লাহ সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের রায় আমাদের পক্ষে পেলে ইনশাল্লাহ শিক্ষিত যে মেয়েরা শিক্ষিত হয়েছে তারা আস্তে আস্তে শিক্ষিত মা হচ্ছে, এবং সেই মাগুলোকে আমরা স্বাবলম্বী মা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলব। এ সময় চলমান রাজনৈতিক বিতর্কে জনগণ বিরক্ত মন্তব্য করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। আপনার নির্বাচনী এলাকা বলেন, আপনার উপজেলা বলেন, পৌরসভা বলেন, গ্রাম বলেন, প্রত্যেকটি ঘরে ঘরে যদি আপনি গিয়ে এই জিনিসগুলো মানুষের সামনে উপস্থাপন করেন, তাহলেই একমাত্র আজকে আপনার এখানে আসাটা সফল হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আপনার এই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড আশাবাদী বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। বলেন, মেডিকেল বোর্ড ও চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য পরামর্শ দিয়েছেন, সেভাবেই চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। এর আগে বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে উপদেষ্টা হিসাবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ কার্যকর হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। বুধবার দিনভর পদত্যাগের নানা গুঞ্জন শোনা গেলেও বিকেলের সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেননি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছেন অকপটেই। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। ধোঁয়াশা রাখছি না এ বিষয়ে, আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। আর এ বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন। এবং যেই দলের কথা বললেন, অবশ্যই যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে
এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। এর আগে সংবাদ সম্মেলনে শুরুতে স্থানীয় সরকারের নানা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের তথ্য তুলে ধরেন তিনি। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে সময়টা খুব চ্যালেঞ্জিং ছিল এই সরকারের জন্য, এবং আমার মন্ত্রণালয়ের বাইরেও বাংলাদেশের মানুষের জন্য, যুবকদের জন্য আরো অনেক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে কাজ করার চেষ্টা করেছি। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেন সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার পর্যন্ত আমরা সেটা পরিবর্তন করতে পারছি না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। বুধবার সকালে দলটির নিজস্ব কার্যালয়ে মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। ঢাকা ১১ আসন থেকে নির্বাচনে লড়বেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কারের পক্ষে থাকা দলগুলোকে নিয়েই জোট করবে তার দল। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকা ১১তে নাহিদ ইসলাম, ঢাকা ৯-এ তাসনিম জারা, ঢাকা ১৭তে তাসনুভা জাবিন, পঞ্চগড় ১ আসনে সার্জিস আলম, রংপুর ৪-এ আক্তার হোসেন, কুমিল্লা ৪-এ হাসনাত আবদুল্লাহ আর নোয়াখালী ৫ আসন থেকে লড়বেন হুমায়রা নূর। এনসিপির নিজস্ব কার্যালয়ে প্রথম ধাপে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ঢাকা ৯ ডাক্তার তাসনিম জারা, ঢাকা ১১ মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা ১৭ ডাক্তার তাজনুভা জাবিন, কুমিল্লা ৪ হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী ৫ অ্যাডভোকেট হুমায়রা নূর। তিনি বলেন, মনোনয়নপ্রাপ্ত কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে। জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকার কারণে মানুষ এনসিপিকে ভোট দেবে বলে প্রত্যাশা সদস্য সচিবের। রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার এবং জন আকাঙ্ক্ষা বিবেচনায় রেখে রাজনীতি করতে চায় তার দল। এবারের নির্বাচন শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের নির্বাচন না, এবারের নির্বাচনটা গণভোট, এটা যাতে আমরা কেউ ভুলে না যাই। গণভোটের পক্ষে ক্যাম্পেইন করতে দলীয় প্রার্থীদের আহ্বান জানান তিনি। সংস্কার এবং এই যে সামনে যে একটা গণভোট হবে এবং গণভোটে যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হবে, এই আলাপটাই কোনো রাজনৈতিক দল করছে না। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক নয় উল্লেখ করে বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া চলছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। প্রার্থীদের যেই খরচের হিসাব, সেটা যাতে যথাযথভাবে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে আদায় করে নেয়, তথ্যগুলো হলফনামার। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। প্রার্থী তালিকা চূড়ান্তে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে বলে জানান এনসিপি নেতারা। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, ঋণ খেলাপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত তাদেরকে সংসদে আমরা পাঠাতে চাই না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের সহায়তার মাস্টারমাইন্ড ছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ মামলায় জয়কে ১৭ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাজুল ইসলাম বলেন, বিদেশি আইনজীবীর মাধ্যমে নিজেদের বিচার কাজ পরিচালনার জন্য আবেদন করেছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। মেজবা রহমানের রিপোর্ট। জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় ইন্ধনের দায়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলার আরেক আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুনানির শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের সহায়তায় মাস্টার মাইন্ড ছিলেন জয়। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে কখনো আসেন না, বিষয়টা তা না। তিনি বাংলাদেশের সরকারের নিযুক্ত একজন বিশেষ উপদেষ্টা, রাষ্ট্রের বেতনভুক্ত একজন কর্মকর্তা বা কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। তিনি সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পুত্র, তিনি আওয়ামী লীগের নেতা, বহুভাবে তিনি বাংলাদেশের সাথে সম্পৃক্ত এবং তিনি বিশেষ করে তার আইসিটি প্রতিমন্ত্রী, তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে
সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব অজের জয়। আনিসুল হক ও সালমান এফ রহমান বিদেশি আইনজীবীর মাধ্যমে নিজেদের বিচার কাজ পরিচালনার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন বলে জানান তাজুল ইসলাম। তবে বাংলাদেশ আইনে সেই প্রথা থাকলেও তা কার্যকরে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। বার কাউন্সিল কোনো বিদেশি আইনজীবী নিয়োগের ব্যাপারে যদি অনুমতি দেয়, পূর্ব অনুমতি আইনে বলা হয়েছে যে পূর্ব অনুমতি যদি তারা পায়, তাহলে ট্রাইব্যুনাল সেই বিদেশি আইনজীবীকে এখানকার আসামিদের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য পারমিশন দিতে পারবে না, এটা বলা আছে। কিন্তু ওনারা করেছেন কি, ওনারা এসে কোর্টের কাছে আগে আসছেন। তা আমরা যেটা সাবমিশন রেখেছি যে আইনের যে বিধান, আইনের বিধানকে বাইরে যাওয়ার সুযোগ নেই। কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 23তম দিনের জবানবন্দি শেষ হয় ট্রাইব্যুনাল 2-এ। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে শিগগিরই নরসিংদীতে যৌথ বাহিনী নামানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে নরসিংদীতে জেলা কারাগার পরিদর্শনকালে তিনি একথা বলেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধপ্রবণ রায়পুরায় যৌথ অভিযান পরিচালনা করা হবে। রায়পুরে এখানে হাতিয়ার রয়েছে, এগুলি যেন উদ্ধার করা যায় এবং সন্ত্রাসীগুলি যেন ধরা যায়, এই জন্য আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতার দরকার হবে। আর এখানে ভিতরে দেখলাম ম্যাক্সিমামই কিন্তু ম্যাক্সিমাম লোক মাদকের, এটার ক্ষেত্রে আপনাকে একটু দরকার, আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। মাদকের তো কোনো উপকার তো নেই, এটা অপকার ছাড়া কিন্তু কোনো উপকার নেই। রাজশাহীর তানোরে নলকূপের প্রায় 50 ফুট গভীরে পড়ে আটকে পড়া শিশু সাজিদকে উদ্ধার অভিযান চলছে। বুধবার বিকেল 5টায় উদ্ধার অভিযান শুরু হয়। এর আগে দুপুর 1টার দিকে তানোর উপজেলা কোয়েলহাট গ্রামে মায়ের সঙ্গে খেলতে এসে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় শিশু সাজিদ। খবর পেয়ে দুপুর 1:45 থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সর্বশেষ ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এবং ভেকুর সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে। নওগাঁর হাপানিয়ায় বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার বিকেল 5টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর সাপাহার উপজেলার মুস্তফা আলী ও আব্দুল মালেক। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কর দেওয়ার বিপরীতে করদাতাদের উন্নত সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার সকালে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। আর কর ফাঁকি রোধে প্রশাসনিক কাঠামো পরিবর্তনে এনবিআরের পরিকল্পনার কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। অনেক উদ্যোগের পরও বাড়ছে না সরকারি কোষাগার, তাই এখন পেপারলেস কর কাঠামো রূপান্তরের দিকেই হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড। এ কারণে জাতীয় কর দিবসের আলোচনায় গুরুত্ব পায় এসব ইস্যু। এবারের ভ্যাট দিবসের প্রতিপাদ্য সময় মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে এনবিআরের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। কালেকশনের গ্রোথটা আমরা ধরে রেখেছি, বাট আলটিমেটলি আমাদের ব্যাপক সংস্কার করা লাগবে আমাদের ওভারঅল কর ব্যবস্থায়। আমরা যদি ডিজিটালাইজেশনকে ওইভাবে এগিয়ে নিতে পারি যেভাবে আমরা শুরু করেছি এবং বিজনেসগুলোকে যদি সহজ করতে পারি। রাজস্ব আদায় বাড়াতে না পারলে ঋণের বোঝাও বাড়বে, এমন মন্তব্য করে আব্দুর রহমান বলেন, ঋণকে ঠেকাতে না পারলে সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। দেশের জন্য প্রপার রাজস্ব আদায় করতে না পারি তাহলে দেশকে ক্রমাগতভাবে ঋণ করে করে বাজেট করতে হবে এবং ডেফিনেটলি ঋণ পরিশোধ এবং সুদ পরিশোধের জন্য আমাদের ম্যাক্রো ইকোনমিক বড় একটা চাপ পড়বে। এটাই হলো বাস্তবতা। আর টেকসই অর্থনৈতিক উন্নয়নে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর উপর জোর দেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সোশ্যাল সেক্টরে এডুকেশনে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, প্রকল্প উন্নয়ন, এগুলিতে আমাদের ফ্লেক্সিবিলিটি থাকে না। বাইরে থেকে আমাদের নিজস্ব সম্পদ হলে আমাদের নিজেদের প্রায়োরিটি প্রাধিকারভুক্ত কাজগুলি করতে পারে। কর প্রদান প্রক্রিয়া ত্বরান্বিত করতে এনবিআরকে আধুনিকায়নের নির্দেশ দেন তিনি। কিন্তু খুব একটা মডার্ন সিস্টেম, আধুনিক। আমাদের অন্যান্য কর আছে, সাপ্লিমেন্টারি ডিউটি আছে, এক্সাইজ ডিউটি, সেগুলো নিয়ে নানা রকম কথাবার্তা হয়, তাই না? কিন্তু ভ্যাট সম্পর্কে বলবে না বা আয় কর নিয়ে তো বলবে না, যেটা প্রয়োজন, এটা নিঃসন্দেহে প্রয়োজন আছে। কর আদায়ের ক্ষেত্রে আনুপাতিক ভারসাম্য রক্ষায় নমনীয় হওয়ার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। এত কম। মনিরুল ইসলাম,
মোহনা সংবাদ, ঢাকা। পঞ্চগড়ে টানা 5 দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেশের সর্বোত্তরের এই জেলার মানুষের দুর্ভোগও বেড়েছে কয়েক গুণ। ভোরের হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে মাঠে ঘাটে বের হতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। বুধবার ভোর 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা 3-এ উঠে এসেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। চলমান অ্যাশেজে প্রথম 2 টেস্টে অজিদের জয় ম্যাচ সেরা স্টার্ক পার্থ ও ব্রিসবেনে 2 টেস্টে পেয়েছেন 18 উইকেট। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ার এই পেসার। 852 রেটিং পয়েন্ট ও তার 14 বছরের ক্যারিয়ার সেরা। অন্যদিকে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 2-এ উঠে এসেছেন ভারতের বিরাট কোহলি। 2 ধাপ লাফিয়ে 2-এ উঠে আসা কোহলির সঙ্গে শীর্ষে থাকা রোহিত শর্মার মাত্র 8 রেটিং পয়েন্টের ব্যবধান। রোহিতের রেটিং পয়েন্ট 781। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি। স্মরণীয় নির্বাচন আয়োজনে ইউএনওদের প্রধান উপদেষ্টার নির্দেশ। চলমান রাজনৈতিক বিতর্কে জনগণ বিরক্ত, বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে কাজ করার অঙ্গীকার। পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। 125 আসনে এনসিপির প্রার্থী ঘোষণা। এবং ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। বিদেশে নেয়ার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।